প্রতি রহম করো আল্লাহ, তুমি মজলুমদেরকে মুক্তি দাও। সারা রাত বিলাপ করছে, সারা রাত কান্নাকারি করছে, সারা রাত আহাজারি করছে, চিৎকার চেঁচামেচি করছে, এগুলো সহ্য করার মতো নয়। আল্লাহ যে আমাকে এখন মানসিকভাবে সুস্থ রেখেছে কিভাবে, এটা আল্লাহর রহমত। আমি এই যে মানসিকভাবে পাগল হয়ে যাইনি। প্রতি রাত ক্রস ফায়ারের আতঙ্ক নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন, বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয়, আজকে যদি আমার মৃত্যু হয়, আমাকে শহীদের মর্যাদা যদি আমার লাশ রক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে পৌঁছে দিয়ে মা স্ত্রী সন্তানের কাছে, মানুষের অনুভূতি কী হবে? পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সারা জীবন লেখে শেষ করতে পারবো না, আমি আমার ভাষা প্রকাশ করতে পারবো না। এত কিছুর মধ্যে আমি নিরাশ হইনি। কোরআনে আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয় না। হতাশা এসেছে, বিষণ্ণতা এসেছে, দিনের পর দিন খাবার খায়নি, মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে, আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি। আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি। আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সেই শক্তিটা দিয়েছিলেন, এবং আল্লাহ শক্তি দেওয়ার ফলেই এই ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে। এই প্রসঙ্গে আমি একটা কথা একটু গুরুত্বের সাথে বলতে চাই। 2021 সালের মে মাসের আনুমানিক 22 তারিখে, যে একজন আগে পিছু হতে পারে, তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো, আমাকে বলল যে আপনি একটা লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না, আমি এই দেশে থাকবো না, আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, আপনারা আমাকে মুক্তি দেন, আমি বিদেশে চলে যাব। আমি তাদেরকে বললাম, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক করেছেন, আপনারা আমাকে এখানে যে আটকে রেখে জুলুম করছেন, নির্যাতন করছেন, আমি এটা মানি না, মানব না, মিটিং মিছিল করতে পারছি না। আমি এটার প্রতিবাদে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি, আমি বলেছি এটা আমার মৌন প্রতিবাদ। আপনারা যখন মৌন প্রতিবাদ দেখেন, মিটিং মিছিল হয় না, শুধু প্ল্যাকার্ড হাতে নিয়ে থাকে, আমি বলেছি এটা মৌন প্রতিবাদ। যতবার এটা দেখবেন আপনাদের যেন মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক রাখছেন, আপনারা আমার জুলুম করছেন, হারাম কাজ করছেন, এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে, এ আমার মৌন প্রতিবাদ। তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি রাজনীতি করব কি করব না, আমি দেশে থাকবো না, আমার মুসলেকে দিয়ে আমি মুক্তি পেতে চাই না। আল্লাহ আমাকে এই সৎ সাহসটুকু দিয়েছিলেন, আমি এটা দৃঢ়তার সাথে বলেছি, তারপরে আমাকে আর কিছু বলেনি। জুলাই মাসের এখন শেষ দিকে আসি। আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন ওঠার আওয়াজ পেতাম। দৈনিক আপনারা যে আমাদের ডোমেস্টিক ফ্লাইট যেটা বলা অভ্যন্তরীণ, ওটার আওয়াজে প্লেনগুলো একরকম, আর যেগুলি বোয়িং আন্তর্জাতিক বিমান, ওগুলোর আওয়াজ এখন দুই রকমের আওয়াজে পার্থক্য বুঝতে পারতাম। তো টোটাল দিনে 20 থেকে 22টা প্লেনের আওয়াজ পেতাম। জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ কমে গেল। তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন হচ্ছে। সাধারণত আমাদের দেখা যাচ্ছে লাগাতার হরতাল হলে তখন প্লেনের চলাচল বন্ধ। আমি এই ধরনের একটা আলোচনা, যে রাজনৈতিক হয়তো লাগাতার হরতাল হচ্ছে বা এই ধরনের কিছু একটা। আমাদের দেশের ছাত্র জনতা যে কী এত বিপ্লব ঘটিয়ে দিবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি প্রাউড অফ দ্যাম। আমি আপনাদের কাছে গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের ব্যাপারে গর্ববোধ করছি যে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্বের কাছে আমরা কী করতে পারি। তো আমার কল্পনাও করতে পারিনি যে তারা এত বিশাল কিছু একটা অর্জন করতে পারবে। কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা হচ্ছে। আমি দু একজন একটু জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি, বাট আমার সাথে কথা ছিল যারা রুমে আসবে প্রয়োজনীয় একটা কথাও বলবেন না। আমি একটু দুটো মাঝে মাঝে তারা অনেকে আমি কোরআন হাদিস পড়ি, আমার কোরআন হাদিসে বিভিন্ন মশাইল জানতে চেত, নামাজের বিভিন্ন বিষয় জানতে চেত। এগুলি নিয়ে কথা বললে আমার সিসি ক্যামেরা দেখে সুপারভাইজার হাজির হয়ে যেত। আপনি কথা বলছেন কেন, প্রয়োজনীয় কথা বলছেন কেন? তা আমি বলেছি যে আমি কোনো আজে বাজে কথা বলছেন। ও আমার জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছিল যে আপনি সৈনিক যারা ডিউটি করে তাদের আজে বাজে কথা বলবেন না। আমি তাদেরকে বলতাম যে আপনাদের কর্মকর্তারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছে, অবৈধভাবে আটক করে রেখেছে, এটা হারাম কাজ করে, জুলুম কাজ করে। এটা যারা আমাকে রুম থেকে ডিউটি করে নিয়ে যেত, খাবার দিত, তাদেরকে মাঝে মাঝে বলতাম। তারা এগুলো করেছে। কর্তৃপক্ষ জানানোর পরে আমাদের অফিসাররা বলেছিল, তারা জিজ্ঞাসাবাদের সময় আপনি তাদের আজে বাজে কথা বলেন কেন? তো আমি তাদের দৃঢ়তার সাথে বলেছি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে জিজ্ঞাসা করে আসেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে একটা আদর্শ সেনা কর্মকর্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করার সৌভাগ্য আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন।
আজমি কোনো আজে বাজে কথা বলে না। আপনারা বলেন আমি কি হতো, একটা বাক্য বলেন আমি কি আজে বাজে, তারা তো এই কথা বলতে পারছে না, মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না আমরা অবৈধ কাজ করেছি, অপহরণ কাজ করেছি, এগুলো মুক্তি বলতে পারছে, খালি বলে আজে বাজে কথা বলবেন না। আমি বলি আমি কোনো আজে বাজে কথা বলি না, যা বলি আমি প্রয়োজনের কথা বলি। ওই সুপারভাইজার এসে বলে যে আপনি প্রয়োজনের কথা বলবেন না। আমি বললাম আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন তো এক না। আমি তাদেরকে আল্লাহ রসুলের কথা বলি, আমি আল্লাহ রসুলের কথা বলেই যাব। আমার যদি মৃত্যু হয় তাও আমি বলে যাব, আপনার যা পারেন করেন। তারপরে শুধু কথা বলুন না আপনি কথা বলেন না, উপরস্থ কর্তৃপক্ষ জানলে অসুবিধা হবে। তো আমি সময় সুযোগ মতো তারা জিজ্ঞাসা করতো, বলতাম, অনেক সময় আমার মন ভালো থাকলে আমি নিজে থেকে বলতাম। তো জুলাই মাসের 5 তারিখে যে বিপ্লব হয়ে গেছে এটা তো আমি জানি না। আমাকে 5 তারিখ 10:30টার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ডাক্তার প্রথমের দিকে সকালের দিকে আসতেন, আমি তো ডাক্তারকে বললাম যে সকালের দিকে তো আমি ফজর নামাজ তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে ঘুমাই, আমার যদি 2টার দিকে আসে আমাদের সুবিধা হয়। তারপর তিনি 2টার দিকে আসতেন এবং তিনি 30শে জুলাই আমরা যতটুকু মনে করি শেষ দেখে গেছেন। তার মানে এই কয়েকদিন আগে আমাকে দেখে গেলো, 5 দিন আগে ডাক্তার দেখে গেলো, আমার রক্ত পরীক্ষা গেলো এবং আগে ডাক্তার রিপোর্ট আমাকে জানালো সব রিপোর্ট নর্মাল আছে। তো এখন ডাক্তারের কাছে 10:30টার সময় কোথায় নিয়ে যাবেন, বললেন আপনাকে ডাক্তারের যেতে হবে। বলে আমাকে আমার রুম থেকে চোখ হাত ধুতে মুখোশ পরিয়ে একটা গাড়িতে করে এই 1-1.5 মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আর একটা রুমে নিয়ে গেল। এখন আমি ধারণা করি যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের নেতৃত্বে কিছু সংখ্যক সামরিক অফিসার, কর্নেল হাসিনের মতো সাহসী সামরিক অফিসার, ব্রিগেডিয়ার হাসানের সাহসী অফিসার, কিছু অফিসার বোধহয় ওই কচু ক্ষেতে যে ডিজিএফআই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করেছে, আমরা আজমিকে চাই, আজমিকে চাই। তখন তারা তাদের সবচেয়ে বিঘ্ন সময় নিয়েছে, এই ধরনের একটা কিছু সম্ভবত আমি যতটুকু শুনতে পেরেছি বাইরে এসে। ওই জন্য তারা যদি ঢুকে পড়ে এবং ওই রুমগুলোতে আমার সার্চ করে, এই জন্য তারা আমার ওদিকে সরিয়ে আরেকখানে নিয়ে গেল। 5 তারিখ রাতের কথা বলছি আমি, 10:30টায়। তারপরে ওখান থেকে আমাকে রাত্রে 2:30-3টার দিকে বললো আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাব। তো আমি বললাম গত 8 বছর থেকে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত ভেঙে গেছে, আমার 1-2টা দাঁত ভেঙে গেছে, আমার কানে সমস্যা হচ্ছে, আমার চোখে তো চশমা যেটা দেখছেন আমি মুক্তির পরে ডাক্তার দিকে চশমা নিয়েছি, কিছুদিন পরে আমি চশমা পড়তে পারতাম না। আমি বলতাম আমার চোখের চিকিৎসা, তাদের স্পষ্ট জবাব, আমার চোখের চিকিৎসা হবে না, দাঁতের চিকিৎসা হবে না, কানের চিকিৎসা হবে না, এখানে রেখে যা করা যায় করা যাবে। ওনাখানে যারা ডাক্তার ছিলেন ওনারা মেডিকেল স্পেশালিস্ট ছিলেন। আমার প্রথমে যাওয়ার পর যখন চোখ বাঁধতো এখানে আমার ঘা হয়ে গেল, তো একটা ওষুধ দিলেন, পরে এটা পুরো মুখ ঘা ছড়িয়ে গেল। যাই হোক পরবর্তীতে ওষুধ সংক্রান্ত আমার ওই মুখে এখনও চারিদিকে অনেক সমস্যা রয়ে গেছে, চামড়ায়, হাতে পায়ে চামড়া নানা সমস্যা হয়েছে। তো আমি বললাম যে এত 8 বছর ধরে আমি বলছি আপনাদের কাছে আমাকে হাসপাতালে নিয়ে যান, আপনারা হাসপাতালে নিয়ে যেতেন না, এখন রাত 3টার সময় আপনার হাসপাতালে নিয়ে যেতে কী কথা? বলে না যেতে হবে। তো তার যেতে হবে বলে তার কিছু উপায় নেই, চোখ হাত বেঁধে আবার মুখোশ পরে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, রাত 2:45টার দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আর শেষ নাই। তো আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল তো এত দূরে না, আপনারা কোথায় হাসপাতালে নিয়ে যাচ্ছেন? তখন কোনো জবাব দিল না। তারপরে রাস্তা ভাঙাচোরা। তো বললাম যে ঢাকা শহরের রাস্তা তো এত ভাঙাচোরা না, আপনারা কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি? তারও কোনো জবাব দিল না। আমাকে নতুন একখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই ওরকম বন্দিশালার মতো একটা বন্দিশালা, এটাতে অবশ্য অ্যাটাচ টয়লেট ছিল, ছোট রুম, একটা খাট একটা টেবিল ছিল। তো আমাকে বললো আপনি এখানে থাকেন না। তখন ওখানে রুমে একটা ঘড়ি ছিল, ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় 5:45। তো প্রায় 3 ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল এবং আমার ধারণা ঢাকার বাইরে কোনো একখানে নিয়ে গেছে। এবং আমি যতটুকু অনুমান করতে পারি, এখন যেটা অনুমান করছি, রাস্তাঘাটে যে ছাত্ররা রাস্তাঘাটে গাড়ি চেক করছিল তারা আমাকে পাকা রাস্তা দিয়ে নিতে সাহস করেনি, তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে। এটা এখন আমি অনুমান করে বলছি। তো আমাকে ওখানে না বললো আপনি এখানে থাকেন, আমি বললাম আপনারা আবার হাসপাতালের কথা বলে এখানে কোথায় নিয়ে আসলেন, আরেক বন্দিখানায়? বলে থাকেন, আমাকে পরে জানানো হবে। তো এটা 6 তারিখ সকালের কথা বলছি। 6 তারিখ দুপুরে আমাকে বললো আপনাকে আজকে রাতটা মুক্তি দেওয়া হতে পারে। একজনে বললো আমাকে আপনার কাপড়ের সাইজ বলেন। তো আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরি না, আমি সাইজ বলতে পারবো না। তো তারা একটা কাপড় নিয়ে আসলো, আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন, আমি প্রথম মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট গাঞ্জি পরেছিলাম ওই কাপড়গুলো, ওটা পরে দেখুন ঠিক আছে। তো বললো আমরা রাত্রে 2:30-3টার দিকে আপনাকে নিয়ে যাব। তো 2:30-3টার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ অসুবিধার কারণে নিতে পারছি না, আপনাকে কালকে মুক্তি হবে। আমার অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই, আমি বাইরের কোনো জগতের কোনো খবরই নাই আমার কাছে। পরের দিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত 9টার দিকে আপনাকে নিয়ে যাব। আমি সাধারণত 9:30টার দিকে ভাত খেতাম, বললো রাত 9টার দিকে আপনি নিয়ে যাওয়া হবে, আপনাকে 8টার দিকে ভাত দিয়ে দেবো, এর মধ্যে আপনার খাবার টাবার খেয়ে রেডি হয়ে যাবেন। তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম। তখন তো আমি কোথায় নিয়ে যায়, আবার কোথায় নিয়ে মেরে ফেলে
কিন্তু আমি তো কোনো কিছু সব কিছু অনিশ্চয়তার মধ্যে। আমাকে এগুলি ভাওতা দিয়ে আমাকে কোথাও নিয়ে গুম করে মেরে ফেলবে, লাশ কোথায় ফেলে রাখবে, এই আশঙ্কায় তখন থেকে খাবারও মুখে আসে না। যাই হোক, সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম, তারপর সোয়ানাটা দিয়ে নিয়ে রওনা হলো। প্রায় 2.5 ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তা এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল। আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া। তোমায় বললাম এটা কোথায়? বলে ওই যে সামনে বাস স্ট্যান্ড আছে, ওই দিকে পিছন দিক থেকে গাড়ি আসবে, আপনি বাস স্ট্যান্ডে গেলে যেতে পারেন খুব বাস। আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল, বললো আপনি মুক্তি, আপনি এখন মুক্ত, আপনি যেতে পারেন। জিজ্ঞাসা করলাম রাত কটা বাজে? তখন রাত 11:15। তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার এই আমাকে আমি প্রকাশ করতে পারবো না, আমি আকাশের দিকে চাকে চিৎকার, আল্লাহ আকবর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রহমান রহিম, তুমি করিম। আল্লাহ আমি তো 8 বছর পরে তোমার আকাশ দেখছি, তোমার তারা দেখছি, তোমার মেঘ দেখছি, তোমার চাঁদ দেখছি। আল্লাহ মাটির দিকে থাকে বলবো, আল্লাহ তোমার মাটির মানুষ আমি, তুমি আবার সে মাটি দেখাচ্ছ 8 বছর পরে। আমি রেগে উত্তেজনায় কতক্ষণ মধ্যে বলতে পারবো না। তখন হঠাৎ করে মাথা একদম চোখ মুখ অন্ধকার হয়ে আসলো। আমি গাড়ি থেকে নামিয়ে দাঁড়িয়েছিলাম, আমার জিপে ওর নিয়ে গেছিলো, ডানে একজন বসা, বামে একজন বসা। তো আমি বললাম আমার মাথা ঘুরাচ্ছে, আমি একটু বসতে পারি? বলে আচ্ছা বসেন। বসলাম, কিছুক্ষণ পরে বললাম ঠিক আছে আমি যেতে পারবো। আমি নামলাম, আমার বাবা যে বসা ছিল সে আমাকে হাতে টাকা দিল, আপনি টাকা নেন। তো আমি বললাম এখানে ঢাকার ভাড়া কত? বলে আমি জানি না ঠিক। এখানে কত টাকা? 5,000 টাকা। আমি বললাম আমি আপনাদের টাকার মুখোপক্ষী নেই, আল্লাহ আপনাদেরকে আপনাদের টাকার মুখোপক্ষী করেনি, আমার টাকার দরকার নেই, আমার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু শুধু ততটুকু ভাড়া দেন। বললো না আপনি নিয়ে যান, আপনি না যা করেন করেন, আপনি দান করেন, আমাদেরকে টাকা আপনাকে দিতে হবে। তো তাদের সাথে 1 সেকেন্ড কথা বলার মতো আমার রুচি ছিল না। তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। সবাই মুখোশ করা ছিল, যার ফলে দেখার কোনো সুযোগ নেই। আমি খুব সংক্ষেপে বাকি শেষ করে দিচ্ছি। মাটিটা একটু এলোমেলো ছিল, উঁচু নিচু ছিল, আমি ঠিকমতো হাঁটতে পারছিলাম না। আবেগে উত্তেজনায় রাস্তা উঁচু নিচু, দুর্বলতার সময় হাঁটতে পারছিলাম না। এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পিছুতে দাঁড়িয়ে এসে ওই সামনে বাস স্ট্যান্ডে দাঁড়ালো। আমার তখন মনে হয় যেন পারলে উড়ে গিয়ে ঝাঁপিয়ে বাসের মধ্যে উঠি। কীভাবে যে আমি 100 গজের মতো রাস্তা দৌড়ে ওই অবস্থা পার হয়েছে আমি এখন কল্পনা করতে পারি না। দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনাকে ঢাকা যাবেন? আমরা ঢাকা যাবো না, চিরাং যাবো। আপনি ঢাকায় কোথায় যাবেন? আমি বললাম আমাকে টেকনিক্যাল মোড়ে যদি নামিয়ে দেবেন বা বাপতলি মোড়ে, টেকনিক্যাল মোড়ে নামাবো, আপনি উঠেন। তো আমি বাসে উঠলাম, উঠে পিছনের দিকে গিয়ে একজনের কাছে বললাম যে আমার তো মোবাইল নম্বর না, আমার 2টা নম্বর ফোন নাম্বার আমার জানা ছিল, আমার স্ত্রীর নাম্বার আর আমার চাচাতো ভাইয়ের নাম্বার, এই নাম্বার দুটো মনে ছিল। আমি দুজনকে ফোন করে বললাম, তারা আরও লোকজনকে নিয়ে তারা ওখান থেকে টেকনিক্যাল মোড়ে এসে আমাকে ওখানে নামিয়ে নিল। তারপরে তো ওখান থেকে আমি প্রথমে হাসপাতালে নিয়ে আমাকে কিছু চেক আপটা করে আমি 7 তারিখ রাতের কথা বলছি, এটা 8 তারিখ ভোর নাগাদ আমি বাসায় গিয়ে পৌঁছালাম। ওই 7-8 তারিখ রাতে সারা রাত ঘুম নাই, 8-9 তারিখেও আমার সারা রাত ঘুমে নাই, আত্মীয় স্বজন সব আসছে। 9 তারিখ রাতে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে আমাকে হাসপাতালে নিয়ে আসা হলো। আমি তখন থেকে চিকিৎসাধীন আছে। আমার শরীরে নানা রকমের সমস্যা, বড় খুব বেশি সমস্যা না হলে নানা রকমের সমস্যায় ভুগছি, এগুলো চিকিৎসা চলছে। আমি চিকিৎসার কারণে আপনাদের কাছে আসতে বিলম্ব হলো আমার। আমার মোটামুটি এই ছিল আমার বন্দি জীবনের দুর্দশার কথা। আমি আমার বাকি খুব সংক্ষিপ্ত ভাবে শেষ করব। আমি এখানে বলতে চাই আমার মূল দুটা কারণে তারা আমাকে ধরে রেখেছে। এক, আমার পৈতৃক পরিচয়, আমার পারিবারিক পরিচয়। 2, আমি ভারত বিরোধী। এবং এটা স্পষ্ট যে আমি বিদেশি চক্রের গভীর ষড়যন্ত্র শিকার হিসাবে তারা আমাকে আটকে রেখেছিল। মুক্তির সিদ্ধান্ত দেওয়ার পরেও বিদেশি প্রভুদের হুকুমে আমাকে আটকে রাখা হয়েছিল। আমি আমার নিজের ঢোল পিটাতে চাই না, কিন্তু আমার বরখাস্তর কাহিনী আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না। আমাকে এই সরকার যখন 96 থেকে 2000, এই বিগত সরকার, এর আগে 96 থেকে 2001 আমার বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি একাডেমি যেমন দেখে প্রশিক্ষণ, ওখান থেকে আমার যে রেজাল্ট, আল্লাহ আমাকে আল্লাহর দয়া বাবার দোয়া করে দিয়েছে। আমার জানা মতে বাংলাদেশ সেনাবাহিনীতে এই রেজাল্টকে ভঙ্গ করতে পারেনি। আমার সারা চাকরি জীবনে আমার যে রেজাল্ট করেছি আমার জানা নেই কেউ আমার থেকে ভালো রেজাল্ট করেছে কি না। আমি মাফ করবেন, আমি কখনো আত্মপ্রচার করেন, প্রসঙ্গক্রমে বলছি 96 থেকে 2001 ক্ষমতা থাকাকালীন আমার সম্পূর্ণ সময় আমার এই বিগত সরকার আমার লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল র্যাঙ্কে, মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে প্রমোশন আটকে রেখেছিল আমাকে। 2001 বিএনপি ক্ষমতা আসার পরে 2002 আমি লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক পদে প্রমোশন পাই। এবং 1998 সালে আমার বাবা একদিনের জন্য
আমার আমার স্ত্রী অসুস্থ, আমি অসুস্থ, আমার 8 মাসের ছিল অসুস্থ, আমার বাবার চট্টগ্রামের প্রোগ্রাম ছিল। তো আমার মা আমার বাবার সাথে গিয়েছিলেন যে আমার মাকে বাসায় নামিয়ে রেখে সকালে চলে যাবেন। এর মধ্যে সকালবেলা ওই জেনারেল জিওসির অফিস থেকে আমাকে, জিওসি প্রধান স্টাফ অফিস আমাকে ফোনে ডাকিয়ে নিল। আমি গেলাম, আমাকে বললো তোমার বাবা তোমার বাসায় থাকতে পারবে না। তো আমি বললাম স্যার এটা সামরিক বাহিনীর কোনো আইনে এমন আইন আছে? তো বলে এটা সেনাপ্রধানের আইন। সেনাপ্রধান তখন জেনারেল মুস্তাফিজ, সাবেক প্রধানমন্ত্রীর ফুফা, সম্ভবত এলপিআর থেকে এনে ওনাকে সেনাপ্রধান বানানো হয়েছিল। তো আমি বললাম যে স্যার আমি জিওসির সাথে দেখা করতে চাই। তখন বলেন জিওসিও খুব রাগ হয়ে আছেন, তুমি দেখা করলে এটা ভালো হবে না, খারাপ হবে। তো আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনি কি আপনার বাবাকে বলতে পারবেন যে বাসায় থাকতে পারবো না? কোন বাবা বলেন তার সন্তানকে, যে কুসন্তান না হয় কোন বাবা তার বাবাকে বলবে যে তুমি আমার বাসায় থাকতে পারবে না? আমার বাবা আদারওয়াইজ প্রোগ্রাম ছিল, উনি সকালবেলা চলে যাবেন, রেডি হয়ে গেছেন, কিন্তু আমাকে কেন ডেকেছিলেন জানার জন্য অপেক্ষা করছিলেন। আমি বাসায় ফিরে গিয়ে আমাকে উনি নাস্তা টেস্তা খেতে দিলেন, আমি নাস্তার প্লেট ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। উনি আমাকে বলছেন তুমি মাইন্ড করো না, কষ্ট নেই। আমি বললাম যে আপনারা আমাকে চাকু দিয়ে হাত কাটছেন আর তুমি ব্যথা পেয়েছো না, এটা তামাশা একটা। যাই হোক আমি বাসায় চলে আসলাম, জিওসির সাথে দেখা করলাম না। তারপরে বলে আমি বাবাকে বলতে পারছিলাম না, খালি কাঁদছিলাম আর কাঁদছিলাম। যাই হোক বাবা চলে গেলেন। এরপরে তো আমাকে ওখান থেকে পরদিনই আমাকে শুক্রবার দিন পার্বত্য কোনো মুভ হয় না, আমার পার্বত্য পাঠিয়ে দেওয়া হলো। এরপর দিন আমাকে কীভাবে যে ওখান থেকে অপমান করে বিদায় দেওয়া হলো, রংপুরে পাঠিয়ে দেওয়া হলো। এরপরে 2009 সালে একদিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বিদায় সম্বর্ধনা, বিদায় অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণ। আমাকে একদিনের মধ্যে, আমার চাকরি দেখিনি, আমি যত অফিসারকে জিজ্ঞাসা করে দেখি রাত্রেবেলা নৈশভোজে আপনারা আমার একটা ড্রেস থেকে দেখতে পাবেন, সাদা পোশাক পরে ড্রেস, ওরকম পোশাক পরে ব্যান্ড পার্টি বাজিয়ে অনেক জাঁকজমক হয়। আমাকে দূরবেলা ইউনিফর্ম পরে লাঞ্চ জাস্ট আনুষ্ঠানিকভাবে একটা পার্টি করে আমাকে বিদায় দেওয়া হচ্ছে একদিনের মধ্যে, এবং আমাকে বলা হয়েছে যে আমাকে ওই রাত্রেই ক্যান্টনমেন্ট ত্যাগ করতে হবে। অথচ একজন অফিসার হিসেবে আমি এই কোনো ধরনের ক্ষেত্রে আমাকে ঢাকার লজিস্টিক এরিয়া হেডকোয়ার্টার আমাকে সংযুক্ত করা হচ্ছে। সংযুক্ত সময়ের জন্য সবসময় কারণ দেখাতে কোনো কারণ ছাড়া আমাকে সংযুক্ত করা হচ্ছে, এবং আমাকে ওই সময় আমি মোট 12 দিন প্রাপ্য ছিলাম। আমাকে একদিনের মধ্যে, রাতের মধ্যে ওখান থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমি ঢাকায় এসেছি, আমাকে একটা এমন গাড়ি দিয়েছে যে গাড়ি আমি চাকরি জীবনে একজন সেকেন্ড লেফটেন্যান্ট সেই গাড়ি ব্যবহার করে একটা ভাঙাচোরা গাড়ি দিয়েছে। আমার আগের ওখানে একটা জিপ, একটা কার, একটা ভাঙাচোরা গাড়ি দিয়েছে। এবং আমাকে হুকুম করা হয়েছে যে আমি এই গাড়ি নিয়ে আমি বাসাতে যাওয়া আসা কোনো বাসা পর্যন্ত গাড়ি নিয়ে নিতে পারবো না। একজন ব্রিগেডিয়ার জেনারেল, আমি আজমি, আমার কাছে কোনো অপশন নেই। আমি সেনাবাহিনী ইউনিফর্ম গড়বার বিষয় আমার, আমার ইউনিফর্ম পরে গাড়ি পাঠাতে 200-300 ব্যাংকে উনি অপমানিত করেছেন। আমার বুক ফেটে যেত, আমি আজমি হিসাবে নয়, আমার সেনাবাহিনী এইভাবে অপমানিত হচ্ছে। যে আমাকে 24 জুন 2009 আমাকে একটা চিঠি দেওয়া হলো যে 23 জুন 2009 তারিখে সরকারি একটা প্রজ্ঞাপনে 1 লাইনের চিঠিতে আমাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত একটা অনেক বড় ধরনের শাস্তি। সেনাবাহিনীর অফিসাররা অপরাধ করলে 9-10 সঙ্গে শাস্তি হয়, সবচেয়ে বড় মৃত্যুদণ্ড, যেটা সাধারণত বিদ্রোহ হয়, তারপর কারাদণ্ড, তারপর বরখাস্ত, এরপরে নিচে আরও অনেক 7-8 একটা অপরাধ সংগঠন হতে হয়, একটা তদন্ত হয়, তদন্তে প্রমাণিত হলে কোর্ট মার্শাল হয়, কোর্ট মার্শাল করে তারপরে কোর্ট মার্শালও তাকে হয় র্যাঙ্ক ডাউন করতে পারে, সিনিয়রিটি ডাউন করতে, বরখাস্ত করে না। আমাকে কোনো অপরাধ ছাড়া, কোনো তদন্ত ছাড়া, কোনো কিছু ছাড়া এক চিঠি দিয়ে, নজিরবিহীন পৃথিবীর ইতিহাসে এরকম নেই, আমাকে চাকরি থেকে, আমার এই 30 বছরের বর্ণাঢ্য চাকরি, আমার সমস্ত পেনশনের সমস্ত সুযোগ বন্ধ করে আমাকে সে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো, আমার র্যাঙ্ক হরণ করা হলো, পেনশনের সমস্ত সুযোগ বন্ধ করা হলো, এবং তার কিছুদিন পরে চিঠি দিয়ে আমাকে সকল সেনানিবাস প্রবেশ নিষিদ্ধ করে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমি জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। জেনারেল ওয়াকার এটাকে ওই আদেশটাকে বাতিল করে আমাকে সেনাবাহিনীর অবাঞ্ছিত ঘোষণা বাতিল করে গতকালকে আমাকে একজন জেনারেলকে দিয়ে ব্যক্তিগত আমাকে চিঠি পাঠিয়েছে যে স্যার আপনাকে অবাঞ্ছিত ঘোষণা যেটা প্রত্যাহার করলাম, স্যার আপনি আমার সাথে একটু খেয়ে যান, একটু চা খেয়ে যান, কফি খেয়ে যান। স্যার প্রথমে লাঞ্চ কথা বলুন, কফি খেয়ে যাবেন, কালকে প্রেস কনফারেন্সে আমি করতে পারবো, তাহলে স্যার লাঞ্চ করেন। আমি লাঞ্চ করবো না, আমি প্রেস কনফারেন্স পরে আমি আসবো ইনশাল্লাহ। তো আমি জেনারেল ওয়াকারের কাছে কৃতজ্ঞ। আমার মিরপুর ডিওসি আমার প্লট পেয়েছিলাম 2014 সালে, আমার নির্মাণের জন্য
প্ল্যান পাস হয়ে কাজ শুরু করেছে, এক লাইনে চিঠি, সকল কার্যক্রম স্থগিত, আমার কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে। জেনারেল ওয়াকারের কাছে আমি কৃতজ্ঞ, উনি আবার এটা কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে। এখন আপনাদের কাছে আমি অনেক সময় নিয়ে ফেলেছি, আমি দুঃখিত যে আমি কথাগুলি গুছিয়ে বলতে পারতে পারছি না, এত বছর পরে কথাগুলি ঠিক গুছিয়ে বলতে পারছি না। তো আমি উপসংহারে চলে যাচ্ছি, আমি আর বেশি কথা বলা যাচ্ছে না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই 2024 ছাত্র জনতার সবল বিপ্লব সিক্ত নতুন বাংলাদেশ আমাদের জন্য বিপুল সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে। বর্তমান সরকারের প্রতি আমার কয়েকটা আবেদন আছে। 1 নম্বর, সকল গুম, খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, জুলুম, নির্যাতন, নিপীড়নের দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো ব্যবস্থা না হয় তার প্রতিকার করুন, তার জন্য প্রযোজ্য আইন প্রতি করুন। আর কোনো বাবা মার বুক যেন খালি না হয়ে যায়। আমার মা 3 বছর হজরত ইসলাম ইসলাম যখন তার ভাইরা কুয়াতে ফেলে দিল, ইয়াকুব ইসলাম কাঁদতে কাঁদতে কন্ধ হয়ে গেছেন। আমার মা আমার জন্য এই 3 বছর কাঁদতে কাঁদতে আমাকে নাকে দেখে চলে গেছে। এই জালেমরা, আমার বাবা মারা গেছে, আমার বড় 5 ভাইকে আসতে দেয়নি। আমার মা মারা গেছে, 6টা ছেলে, একজনের সামনে ছিল না। আমি মায়ের অন্ধর লাঠি ছিলাম। আমার জন্য কাঁদতে কাঁদতে হাহাকার করে মা চলে গেছে, আমাকে আসতে দেয়নি। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন মায়ের কান্না না হয়, আপনারা দয়া করে ব্যবস্থা করেন। আল্লাহ, আপনারা দয়া করে সুশাসন, আইনের শাসন, বাক স্বাধীনতা, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, সুদৃঢ় মানবাধিকার সুনিশ্চিত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলেন। আমার এটা দোয়া। আমি এখানে আরেকটু বলতে চাই যে আমাদের সংবিধান এটা 1972 সালে রচিত হয়েছে। 1970 সালে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনে পাকিস্তান রাষ্ট্র গঠনের জন্য স্বাধীন বাংলাদেশের স্বাধীন সংবিধান রচনা করে নয়। তারা 1972 সালে পাকিস্তান আমাদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোনো ম্যান্ডেট নেয়নি। সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয়। একটা নতুনভাবে কমিটি করে, নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে একটা নতুন সংবিধান করে এটা বাতিল করা হোক, এবং এটাতে যত মানবাধিকারের কথা আছে সব, যেমন সেনাবাহিনীর আইনের আশ্রয় নেওয়ার কোনো অধিকার নেই, এগুলি সহ যত আপনার একটা যথাযথ পদক্ষেপ নিয়ে এক নতুন সংবিধান তৈরি করেন। আমাদের জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 1905 বঙ্গভঙ্গ রদের জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত 2 বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি 2 বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই, না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের? আপনারা বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় আমাদের নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক, এবং এই মিথ্যার উপরে কোনো জাতির ইতিহাস প্রতিষ্ঠিত হতে পারে না। একজন মুখের কথার উপরে কোনো ব্যক্তির জাতির ইতিহাস। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর একত্বে, আল্লাহর পূর্ণত্বে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, না হলে জাহান্নামে যেতে হবে। আল্লাহর একত্ব, পূর্ণত্ব, অস্তিত্ব বিশ্বাস আল্লাহ শত শত আয়াত নাজিল করেছেন। রসুল যখন আনসারদের হাতে শপথ নিয়েছেন, তাদেরকে বলেছেন আমার যে কোনো ন্যায়সঙ্গত আইন তোমরা মানবে। রসুল জানতেন উনি কোনো অন্যায় আজাদ দেবে না, আনসাররাও জানতো আমরা কোনো তিনি অন্যায় দেবে না, তারপরেও এটা উনি রসুল বলেছেন। আর একজন শেখ মুজিব সাহেব, উনি 3 লক্ষ বলতে গিয়ে 3 মিলিয়ন বলেছেন, এবং এটাই 30 লক্ষ হয়ে গেছে। একটা জরিপ ছাড়া, কোনো রকমের কোনো কিছু ছাড়া 30 লক্ষ মা বোনের শহীদ বলে বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করেছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, আপনারা জরিপ করে বের করেন, অ্যাকচুয়ালি 30 লক্ষ হোক, 3 কোটি হোক, আপনারা বের করেন। আমার জানা মতে এটা 2,86,000 একটা জরিপ হয়েছিল, এটা 2,86,000 ছিল দেখে তারা প্রচার করেনি। ওই 3 লক্ষটাকে 30 লক্ষ বানিয়ে তারে 2 লক্ষ মা বোন ধর্ষিত হয়েছে। এখনও সময় আছে, এখনও সেই 72 লোকজন বেঁচে আছে। আমরা সারা দেশে একটা জরিপ করে এই 3 লক্ষ না 30 লক্ষ, 2 লক্ষ মানুষ শহীদ হয়েছে কিনা জাতিকে সত্য ইতিহাস জানতে দিন। আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা জাতিকে গড়ে তুলতে দেবেন না, দয়া করে আল্লাহর ওয়াস্তে। আপনারা যদি দেশপ্রেমিক হন, একটা সত্যিকারের জরিপ করে এটা ব্যবস্থা করেন। আমি আমার বক্তব্য আর 1 মিনিট বলে শেষ করতে চাই। আমরা বাংলাদেশে ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি। একটা স্বার্থান্বেষী মহল
বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম উপাসনালয় বা তাদের এলাকায় গিয়ে আক্রমণ চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। হিন্দু খ্রিস্ট বৌদ্ধ চাকমা মারমা নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি, মুসলিম অধ্যুষিত হলে আমরা বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুসংহত জাতি গড়ে তুলতে চাই। এবং আমি অন্য ধর্মে বিশ্বাস না করতে পারি, আমি জান দিতে প্রস্তুত আছি যেন অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উপাসনা যথাযথভাবে করতে পারে। আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে এই জিনিস নিশ্চিত করতে, যার যার ধর্ম শেষে পালন করবে। আমরা সবাই বাংলাদেশি, আমরা হাতে হাত মিলে আসুন এদেরকে শক্তভাবে দমন করে আমরা আমাদের একটা স্বাধীন সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশি গড়ে করি, আমাদের স্বপ্নের বাংলাদেশ তৈরি, আমাদের প্রাণ দিয়ে বহু প্রাণের বিনিময়ে এই অর্জিত বাংলাদেশ, নতুন দ্বিতীয় বাংলাদেশ স্বাধীনতার যে শহীদ এবং বীরত্বপূর্ণ যারা কাজ করে তাদেরকে যথাযথ খেতাব দিয়ে পুরস্কৃত করে আমাদের যার যার দায়িত্ব পালন করে আমরা একটা সুখী সমৃদ্ধ আমাদের প্রাণের বাংলাদেশ, সুখের বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি, এই আবেদন রাখি। রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি দুঃখিত আপনাদের কাছে অনেক বেশি সময় নিয়ে ফেলাম, আমার এত লম্বা সময় না আবেদন ছিল না, কিন্তু আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি, আপনাদের সামনে 8 বছর কথা বলতে পারিনি, আমার মুখ বন্ধ ছিল। আপনারা ক্ষমা করবেন যদি আপনাদের বেশি সময় নিয়ে থাকি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রশ্নটা পরিষ্কার শুনতে পাবো তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লুৎফুল ইসলাম, আউটপুট বাংলা চুকুরিদের। আমি আপনার আপনার প্রতি অন্যায় করা হয়েছে, এটা আমি সাংবাদিকদের পক্ষ থেকে এটা আমরা প্রতিবাদ করছি। আপনার প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আপনার সুস্থতা এবং নেখায় সকলের জন্য। কথা আসছে না। আপনি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনাকে যে এই অন্যায়ভাবে আটক করা হলো এবং দীর্ঘদিন আপনি এই গুম অবস্থায় ছিলেন, তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কেন আপনার মানে আপনার কথাটা আসছে না। ক্রস ফায়ার কিছু ছিল, কিন্তু এটা আমরা কি ডিস্টার্ব করছে কেন? আমার এখানে তো ভালো কথা। আমার শেষ প্রশ্ন হচ্ছে, আপনি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আপনার প্রশ্ন কি সেনাবাহিনী আপনি মানসিকভাবে নির্যাতিত হয়েছে এবং সেখানে আপনাকে
পদোন্নতি এবং আর্থিকভাবে বঞ্চিত করা হয়েছে সেনাবাহিনীর কাছে আপনার কি প্রত্যাশা? ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা বোধহয় সম্ভবত সাদি বলেছিলেন, সাদি সাহেব, ধন্যবাদ। আম, আমার সেনাবাহিনী আমার প্রাণের সংগঠন। আমি আপনাদের কাছে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, সেনাবাহিনী এদেশের ঐক্যের প্রতীক, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সেনাবাহিনী এদেশের সেনাবাহিনী এবং দেশপ্রেমিক সেনাবাহিনী। আমার সাথে যে সমস্ত অন্যায় বিচার করা হয়েছে, সেনাবাহিনীর কোনো আইনের বলে করা হয়নি। এগুলি কিছু অসাধ্য অফিসার, কিছু স্বার্থান্বেষী অফিসার, কিছু বিদ্বেষপূর্ণ মনোভাবপূর্ণ অফিসার আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভুগিয়েছে আমার পৈতৃক পরিচয়ের কারণে, আমার ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও। আমার সেনাবাহিনীর ব্যাপারে আপনারা ভুল বুঝবেন না, প্লিজ। আপনারা আমার সেনাবাহিনীকে দোষ দেবেন না। আমার সেনাবাহিনী আমার প্রাণের সংগঠন। আপনারা সেনাবাহিনীকে ভুল বুঝলে আমি কষ্ট পাবো। সেনাবাহিনীর কোনো দোষ নেই, এটা ব্যক্তির দোষ। আমাদের দেশ, আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে অনেকে উঠতে পারি না। তো ব্যক্তি স্বার্থ, বিদ্বেষ, এগুলোর উপর অনেক আমরা উঠতে পারি না। এই কারণে কিছু কিছু ব্যক্তি আমার প্রতি অন্যায় করেছে, জুলুম করেছে, এগুলো তাদের ব্যক্তিগত দোষ, সেনাবাহিনীর কোনো দোষ নেই। এবং বর্তমান সেনাবাহিনীর প্রধান, উনি আমাকে দেখা করেছেন এবং আমাকে উনি দাওয়াত দিয়েছেন ওনাকে যাওয়ার জন্য। আমি হয়তো ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে ওনার ওখানে আপনাদের শেষ করে যাব। উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার সাথে যা যা অন্যায় যাবে সব কিছুর উনি প্রতিকার করবেন। যেমন আমি অলরেডি আপনাকে উদাহরণ দিয়ে, আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল, উনি এটা প্রত্যাহার করে অলরেডি চিঠি দিয়ে একজন জেনারেলকে পাঠিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেলকে পাঠিয়েছেন। হাতে হাতে আমার কাছে গতকালকে এটা হস্তান্তর করা হয়েছে। উনি আমাকে যে গুম করেছিল, কারা করেছিল, এর জন্য উনি একজন লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের অফিসারকে চেয়ারম্যান করে, একজন মেজর জেনারেল র্যাঙ্ক এবং 3 জন ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের অফিসারকে যে একটা কমিটি করে শুধুমাত্র আমার ব্যাপারটা তদন্ত করার জন্য উনি কমিটি করে দিয়েছেন। এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমার বিল্ডিং নির্মাণ স্থগিত ছিল, ওটার জন্য উনি পারমিশন অলরেডি দিয়ে দিয়েছেন, কাজ ইনশাল্লাহ শীঘ্রই শুরু হয়ে যাবে। এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। উনি আমার পেনশনের ব্যাপার উনি আমাকে আশ্বাস দিয়েছেন, ওনার পক্ষে সর্বাত্মক যা কিছু সম্ভব করার উনি করবেন। এবং আমি ওনাকে বলেছি যে আমি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে অবসরপ্রাপ্ত আমি গ্রহণ করব না। আমি ব্রিগেডিয়ার র্যাঙ্কে যে আমাকে বরখাস্ত করা হয়েছে, আমি সেই বরখাস্তর আদেশ প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, আমাকে চাকরিতে পুনর্বহাল দেখাতে হবে। তৃতীয়ত, আমি আমার ব্যাচে আমি প্রথম স্থান অধিকার করেছি। সমস্ত রেকর্ড রেজাল্ট আমার তাদের কাছে আছে। আমার ব্যাচমেটরা যারা 50 মানে মেধা তালিকা 50তম হয়েছেন, তারা যে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। তো আমার ব্যাচমেটে যেদিন মেজর জেনারেল র্যাঙ্ক প্রমোশন পেয়েছে সেই দিন আমাকে মেজর র্যাঙ্ক প্রমোশন দেখাতে হবে। আমার ব্যাচমেটে যেদিন লেফটেন্যান্ট র্যাঙ্কে পদোন্নতি হয়েছে আমাকে সেই দিন লেফটেন্যান্ট র্যাঙ্কে পদোন্নতি দেখাতে হবে। এবং আমার সরকারি চাকরির সম্পূর্ণ সময়সীমা যে 59 বছর, 1 বছর এলপিআর সহ আমাকে পূর্ণ সময়ের সকল সুবিধা সহ আমাকে অবসরে দেখাতে হবে। আমি এর থেকে কম কোনো কিছু গ্রহণ করবো না। এর থেকে যদি এটা না করা হয় তাহলে আমি আইনে আশ্রয় নেব। এবং উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি ওনার সাধ্যের মধ্যে থাকে উনি এটা করবেন, ওনার সাধ্যের মধ্যে না থাকলে উনি প্রয়োজনে উনি এই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সাথে কথা বলে উনি এটা ব্যবস্থা করবেন। এই ধরনের আমাকে উনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমাকে আশা করি, আমি জেনারেল ওয়াকারকে ব্যক্তিগতভাবে অত্যন্ত স্নেহ করি। সে আমার ছাত্র ছিল, আমি তাকে ভালোবাসি। সে একটা ভালো মানুষ এবং দেশপ্রেমিক মানুষ, না হলে আজকে যে ভূমিকাটা সে পালন করেছে এটা করতো না। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করবেন। তো আশাবাদী, ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আমার প্রত্যাশা যেন পূরণ হয়, উনি যেন ওনার দায়িত্ব পালন করে আমাকে আমার যে ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণগুলি উনি করে দিতে পারেন। ধন্যবাদ। জি ভাই, নেক্সট প্রশ্ন করেন। নেক্সট প্রশ্নটা করেন। নেক্সট প্রশ্নটা করেন। জি নেক্সট প্রশ্নটা করেন, এখানে করেন। বুঝতে পারছেন, আমার তো ফোনে একটু হিয়ারিং প্রবলেম আছে তো। জি প্রশ্ন করেন, শুনতে পাচ্ছি আমরা। নাম নাম কোন জানেন কোন? দ্বিতীয়ত, আপনাকে নতুন জীবনে ফিরে আসার জন্য স্বাগত। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা যুদ্ধে শহীদদের নিয়ে আপনি আজকে একটা জরিপের কথা উল্লেখ করেছেন। তা আমরা 30 লাখ বলে এতদিন যেটা জানতাম, জরিপে আপনি যে সংখ্যাটা উল্লেখ করেছেন সেটা, আমার প্রশ্ন হচ্ছে আসলে আপনি তো মুক্তিযুদ্ধ দেখেছেন কিংবা সে সময় আপনারা জানতেন, আসলে আপনার মন্তব্য কি সেখানে শহীদের সংখ্যা কত? এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে,
আপনার বাবাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে শাস্তি দেওয়া হয়েছে। তার সম্পর্কটা আসলে ক্লিয়ার করতেন, তিনি যে কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে, তার যে অপরাধ সে বিষয়ে আপনার জানতে চাই। আচ্ছা, প্রথম প্রশ্নটা একটু আবার পরিষ্কার করে বলেন, 30 লক্ষ শহীদের ব্যাপারে কি বলতে চান? স্বাধীনতা যুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে আপনি যে মানে ইনফরমেশনটা যেটা দিলেন, জরিপের সংখ্যা, আমার প্রশ্ন হচ্ছে আপনার মতে স্বাধীনতা যুদ্ধের শহীদের সংখ্যা কত ছিল, সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এটা তো জরিপ ছাড়া বলা সম্ভব নয় ভাই। এটা আপনার 10ই জানুয়ারি শেখ সাহেব যখন এসে ঢাকায় নামলেন, তখন বিবিসির সাংবাদিক ডেভিড ফ্রস্টের কাছে বলেছে, এবং উনি স্পষ্ট বলেছেন, ডেভিড ফ্রস্ট সাক্ষাৎকার নিয়েছে, এবং উনি স্পষ্ট বলেছেন, আপনারা দেখেন, আপনি 266 দিনের স্বাধীনতা এবং নুরুল কাদের বইয়ে পাবেন আপনারা, যে উনি স্পষ্ট বলেছেন একটা জরিপ হচ্ছে। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার অনুমান কত। তো শেখ সাহেব তো 10 তারিখে মুক্তি পেয়ে লন্ডনে ভারত থেকে হয়ে ঢাকায় এসছেন, ওনার তো তখন অনুমান করার কোনো সুযোগ ছিল, উনি জানতেনই দেশে কী হয়েছে। তো ওনাকে কেউ একজন বলেছে 3 লাখ, উনি, আমি যতটুকু জেনেছি, এবং উনি 3 লাখটাকে, মানে বাংলায় যেমন লাখের পরে হাজারের পরে লাখ, উনি থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে যে পার্থক্য, হাজারের পর লাখের 2টা শূন্য আর থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে 3টা শূন্য, এইটা ওনার জানা ছিল না। এই কারণে উনি 3 মিলিয়ন বলেছেন। 3 লাখ টাকায় সেইভাবে 30 লাখ হয়ে গেছে। এটা 3 লাখটা সঠিক সংখ্যা নিয়ে কিনা, 5 লাখ হোক 10 লাখ হোক, একটা সঠিক জরিপ হতে হবে। জরিপ না হয়ে একজন ব্যক্তির কথার উপরে একটা দেশের ইতিহাস তৈরি হতে পারে না, তিনি যেই হোক। আল্লাহর কথার উপরে, আল্লাহর নিজের অস্তিত্বের উপরে যেন আল্লাহ এতগুলো প্রমাণ দিতে পারে, রসুল যদি এরকম কথা বলতে পারে, তাহলে একজন ব্যক্তি, আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বলতে চাই না, আপনার ওনার আত্মজীবনী পড়লে অনেক কিছু জানতে পারবেন। শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়ে দেখেন আপনি, উনি দেখেছেন, উনি 22 বছরে 3rd ডিভিশনে ম্যাট্রিক পাস করেছেন। এগুলো ওনার নিজের লেখা, আমার কথা না, আপনারা পড়ে দেখেন। যাই হোক, উনি 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলেছেন, ওটা 30 লাখ হয়েছে। 3 লাখ হোক, 30 লাখ হোক, 3 কোটি হোক, একটা জরিপ ছাড়া এই ধরনের কোনো সংখ্যা প্রতিষ্ঠিত হতে পারে না, সেটা স্পষ্ট। সুতরাং আমার উত্তরে আর কোনো এখানে সন্দেহ থাকার অবকাশ নাই, এটা জরিপ হবে। এখনও 71-এর প্রজন্মের বহুত লোক আছে ওখানে, তখন বেঁচে ছিল। সারা বাংলাদেশে একটা আনুষ্ঠানিক জরিপ হয়ে এটা সরকার প্রকাশ করবে। আপনার দ্বিতীয় প্রশ্ন তো আপনিই বলে দিয়েছেন, এটা অপবাদ, তো আমার তো আর কিছু বলা থাকে না। উনি যদি কোনো অপরাধ করে থাকতেন, আপনারা যারা ট্রাইব্যুনালে, আমি ওনার পক্ষে সাক্ষী দিয়েছি, তারা 16-17 জন সাক্ষী দিয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান খোলা আদালতে বলেছে যে সরকার পক্ষ ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। আমি বিস্মিত যে একজন বিচারক এই কথা বলার পরে উনি বলেছেন যে উনি নিজে খতিয়ে দেখেছেন। বিচারক কি কোনো দিন অভিযোগ আসলেই তাকে মানে শাস্তি দিতে হবে, এটা বিচারকের কাজ, নাকি বাদী পক্ষ প্রমাণ করতে পারলে বিচারকের কাজ? আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, বিচারকের কাজ হলো বাদী পক্ষ যদি প্রমাণ করতে পারে, যদি বাদী পক্ষ প্রমাণ করতে পারে তাহলে প্রমাণ রায় দিবে, না হলে খালাস দিবে। উনি খোলা আদালতে, যারা ছিল আপনি জিজ্ঞাসা করে দেখতেন, খোলা আদালতে বলেছে বাদী পক্ষ কিছু প্রমাণ করতে পারেনি, ওনার অভিযোগ প্রণীত হয়নি। কিন্তু উনি এটাও বলেছেন যে ওনারা তদন্ত করে দেখেছেন, কি তদন্ত করেছেন না করেছেন এটা কোনো পরিষ্কার নয় আমাদের কাছে। তো এটার উপর উনি রায় দেওয়া একটা হাস্যকর ব্যাপার। এটা একটা প্রহসনের ট্রাইব্যুনাল, এটার মধ্যে শুধু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মধ্যে শুধু ইন্টারন্যাশনাল শব্দটাই ইন্টারন্যাশনাল, আর কোনো কিছু ইন্টারন্যাশনাল নয়। আপনার ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান ছিল যে নাসিম সাহেব, সম্ভবত আমার নামটা যদি ভুল না বলে থাকে, উনি যে স্কাইপ কেলেঙ্কারি করেছে এটা আপনারা জানেন। এবং উনি 91 সালের যখন জামাত বিএনপিকে সমর্থন দিল, আওয়ামী লীগ 3টা মন্ত্রী 7টা মহিলা এমপি পদ অফার করার পরেও তাদেরকে সমর্থন না দিয়ে জামাত বিএনপিকে সমর্থন দিল। তারপরে তারা আওয়ামী লীগ তাদের বি টিম দিয়ে তারা একটা ঘাতক নলিম কমিটিকে প্রতীক বিচার করলে, তারা রায় করলো। তখনও কিন্তু তারা ওনাকে যুদ্ধাপরাধী বলেনি, তারা ঘাতক বলেছে, সারা জীবন তারা ঘাতকই বলেছে। হঠাৎ করে তারা 1971-এ 30 বছর পরে কেন তারা এই মুক্তি নাম দিল, যুদ্ধাপরাধীর নাম দিল? আমি যাই যুদ্ধাপরাধীদের বিচার হোক, আপনারা কেন 195 জন যুদ্ধাপরাধীকে বিনা অপরাধ মুক্তিতে ছেড়ে দিলেন? শেখ সাহেব যারা পাকিস্তানের অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, শেখ সাহেব তাদেরকে দালাল আইন করেছিলেন। কয়েকজনের বিচার করার পরে কোনো সাক্ষ্য প্রমাণ না পেয়ে উনি ওই আইন বাতিল নিজেই করে দিয়ে গেছেন। তারপর স্বাধীনতা এটার পর কী ধরনের তামাশা! আমি তো মনে করি এখানে বিদেশি চক্রের ষড়যন্ত্র আছে। আর ওনার বিরুদ্ধে এত তো প্রচারণা করার পরে ওনার যেই বর্ণাঢ্য জানাজা হয়েছে, এই দেশের মানুষ যে ওনাকে রাজকীয়ভাবে বিদায় করে দিয়েছে, এটা প্রমাণ করেছে এই দেশে উনি ইতিহাসের মুকুটহীন রাজা।
আমি দৃঢ়ভাবে বলতে চাই উনি ইতিহাসে বাংলাদেশে না শুধু, উনি একজন সর্বকালের, আমি বলবো না বিবিসি জোর করেছে সর্বকালের, এটা তো তার তামাশা, সর্বকালের ভবিষ্যতের কথা তারা জানে কেমনে, অদৃশ্যের মালিক তো আল্লাহ, গায়েব ভবিষ্যতের মালিক আল্লাহ। সুতরাং বিবিসি সেই সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাংলা জরিপ করেছেন, এটা হাস্যকর, তারা ভবিষ্যতের কথা বলতে পারে না, আজকে থেকে 100 বছর পরে কোনো ভালো বাঙালি হবে কিনা। তো বিবিসির মতো তো বলছেন কী করে এই ধরনের টাইটেল দিয়ে তামাশা করে আমি জানি না, কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই অধ্যাপক গোলাম আজম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উনি একজন মেধাবী ছাত্র, স্কুলে বরাবর ফার্স্ট হয়েছেন, এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত উনি মেধা তালিকায় পাশ করেছেন। উনি ডাকসুর জিএস ছিলেন, উনি ফজলুল ভিপি ছিলেন, উনি রাষ্ট্রভাষা পাকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উনি প্রথম ব্যক্তি ডাকসুর জিএস হিসাবে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে লিয়াকত আলী খানের কাছে ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের মাঠে ছাত্র জনতার তুমুল করাতেন উনি মেমোরেন্ডাম পেশ করেছেন। উনি ভাষা আন্দোলনের করতে গিয়ে 52 সালে জেল খেটেছেন, 48 সালে জেল খেটেছেন, 55 সালে ওনাকে জেল কাটা হয়েছে, ওনাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। তো ওনার অবদান এই দেশে গণতন্ত্র নেই। উনি যে 1951 সালে আপনার বিএনপি জামাত যদি বিএনপি আমি কাউকে মানে কোনো সমর্থন না দিত তাহলে এই দেশটা গণতান্ত্রিক ক্রাইসিস হয়ে যেত। এই গণতন্ত্র থেকে উত্তরণের জন্য উনি বিনা শর্তে বিএনপিকে সমর্থন দিয়েছেন। অধ্যাপক গোলাম আজমের অবদানে দেশের রাজনীতিতে একদিন মানুষ এখন না বুঝলে বুঝবে। উনি ইতিহাসে শুধু সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের না, আমি বলবো উনি যে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশে, ওনার মতো মেধাবী, ওনার মতো দূরদর্শী, ওনার মতো প্রাজ্ঞ এই দেশে আমরা অভাগা জাতি। আমার বাবা বলে বলছেন আমরা অভাগা জাতি, যে চোর বাটপার গুন্ডা বদমাশ এদেশ লুটপাট করেছে, এদেশ রাজনীতি করেছে, এই দেশ ক্ষমতায় থেকেছে। ওনার মতো একজন সৎ খাঁটি দেশপ্রেমিক ব্যক্তি এই দেশের মানে মানুষ আমরা সেবা পেলাম না ওনার। আপনি নিজে উত্তর দিয়েছেন এগুলো সব অপবাদ। যারা ওনার অপবাদ করেছে ওনার জানাজা, ওনার এদেশে ইতিহাস পৃথিবীতে সারা পৃথিবীতে প্রায় 4000 জানাজা, কাবা শরীফের মতো 100-এর মতো জানাজা হয়েছে। এই দেশের ইতিহাসে কেন, পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয়েছে কেন আমি জানি না। ওনার লাশ নিয়ে যে বর্ণাঢ্য র্যালি হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম বড় র্যালি হয়েছে কিনা আমি জানি না। এটার মাধ্যমে যারা ওনার বিরুদ্ধে অপবাদ, তাদের গালে একটা জুতার বাড়ি লাগা উচিত কথা, তাদের এরপরে তার মুখ খোলারই কথা না ওনার বিরুদ্ধে। ওনার মানবতা বিরোধী অপরাধ, এগুলো তো অপবাদ আপনিই বলেছেন। উনি কোনো মানবতা বিরোধী অপরাধ করেন নেই। আমি দৃঢ়ভাবে, এটা তো প্রসিকিউশন প্রফেশনাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজে খোদা বলেছে যে প্রসিকিউশন প্রমাণ করতে পারেন। এরপর আর কথা থাকে কি নিয়ে এটা নিয়ে আর কোনো কথা থাকার অবকাশে নাই। আমরা তো সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, এর আগে উনি আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। সুপ্রিম কোর্টে যদি ন্যায় বিচার হতো, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি ওনার বিরুদ্ধে একটা প্রমাণ নেই। ওনার বিরুদ্ধে নাগরিকত্ব মামলায় সরকার পক্ষ হেরে গিয়ে আপিল বিভাগ আপিল বিভাগের 5 জন বিচারপতি সর্বসম্মতভাবে ওনাকে বলেছে ওনার বিরুদ্ধে কোনো মানবাধিকার অপরাধের কোনো অপরাধ নেই। সর্বসম্মতভাবে ওনার পক্ষে রায় দিয়ে উনি নাগরিক হয়েছেন, এই দেশের নাগরিকত্ব ফিরে পেয়েছেন। 23 বছর জুলুমে করে ওনার নাগরিকত্ব হরণ করে রাখা হয়েছিল, জনগণের নেতাকে জনগণের দূরে সরে রাখা হয়েছিল। যে 5 জন বিচারপতি তারা এই দেশের বিচার বিভাগের সব উজ্জ্বল নক্ষত্র। আপনার খোঁজ নিয়ে দেখেন, 4 জন বিচারপতি প্রধান বিচারপতি হয়েছে, 4 জন বয়সের জন্য সম্ভবত আগে ওনার রিটায়ারমেন্ট করেছেন। তারা সর্বসম্মত রায় দিয়েছেন যে উনি একজন খাট্টিকার দেশ, ওনার বিরুদ্ধে কোনো অপবাদ নেই, কোনো অপরাধের অভিযোগ নেই। উনি পাকিস্তান সরকারের সাথে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। অখণ্ড পাকিস্তানের পক্ষ থাকা কোনো অপরাধ নয়, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। 1947 সালে ফজলুল্লাহ সোহরাওয়ার্দীর মতো ব্যক্তিরা এদেশে প্রধানমন্ত্রী হয়েছেন, ওনারাই পাকিস্তানের পক্ষে ছিলেন না। ওনারা এই 2 নেশন থিওরি, যে পাকিস্তান ভারত, ওনারা চেয়েছিলেন বাংলাদেশ পাকিস্তান ভারত 3টা রাষ্ট্র হবে। তো যেটা লাহোর রেজলিউশনের মানে লাহোর প্রস্তাবে ফজলুল্লাহ পেশ করেছেন 1940 সালে। তারপরে তো ওনারা এই দেশের মানে মুখ্যমন্ত্রী হয়েছেন। তো ওনারা রাজনৈতিক সিদ্ধান্ত যে ভিন্ন কথা। অধ্যাপক গোলাম আজম কোনো মানবতা বিরোধী সাথে নয়। আমি আপনাদেরকে সময়ের অভাব দিচ্ছি না। উনি আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে উনি লোকজনকে আশ্রয় দিয়েছেন। ওনার কাছে যারা ছুটে এসেছে, আমি একজনের উদাহরণ দিই, শেখ সাহেবের আপন ভগ্নিপতি, আমার নামটা মানে ওনার ভাই, যা শেখ সাহেবের ভগ্নিপতির বাড়ি থেকে, এটা ইউটিউবে আপনার সার্চ দিলে পাবেন, সাইফুদ্দিন চৌধুরী, সূর্য মেয়ে নাম, উনি নিজে এটা একটা ওনার ভিডিও ক্লিপ আছে, যে উনি আমাদের ওনাকে ধরে নিয়ে গেছিলো পাকিস্তান আর্মি। ওনার স্ত্রী আমার বাসায় এসে আমার বাবাকে বলেছেন, আমার বাবার সাথে সাথে পাকিস্তান সেনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে, ওনাকে কাকরাইমার টিপটপ লন্ড্রির সামনে ওনাকে গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে যে কোন গোলাম আজম তোর নামে সুপারিশ করে তোকে ছেড়ে দিলাম। উনি ওখান থেকে সোজা আমাদের বাসায় এসছে, আব্বার কাছে বলেছে, এবং উনি খুব অসহায়ের মধ্যে বলেছে আমার 5টা মানে যুবতী মেয়ে, সবচেয়ে ছোটো মেয়ে তখন ক্লাস 9-এ পড়ে, বাকিরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আর ছোটো একটা ছেলে, আমি খুব অসহায় অবস্থায়। এবং উনি ওনার পরিবার এই
উনি ওনার স্ত্রী 5 মেয়ে এক ছেলে আমাদের বাসায় আমরা জায়গা দিয়েছি, আমাদের বাসায় মাসের পর মাস থেকেছে, আমাদের বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা করে যতদিন থাকতে চেয়েছে ওনারা থেকেছে। উনি দলমত নির্বিশেষে যেই ওনার কাছে এসছে উনি তাদের সাহায্য করার চেষ্টা করছে। ওনাকে যারা কুচক্রী মহল, বিদেশি প্রভুদের ইঙ্গিতে ইশারায়, অর্থ লোভে তারা বিদেশিদের মাস্টার রোলে আছে, তারা এই সমস্ত লোকজন এবং তাদের দোসররা, তাদের দালালরা এই সমস্ত কথা বলে, কোনো প্রমাণহীন কোনো এগুলো অপবাদ। আপনার এক কথায় আপনি বলে দিয়েছেন, সুতরাং এ কথা নিয়ে আর কোনো প্রশ্ন আসে না। এগুলো সমস্ত অপবাদ, মিথ্যাচার, নির্লজ্জ মিথ্যাচার। তাদের তো এখন আর এগুলো মুখে আনারই কথা নেই। জানাজার পরে দেশের মানুষ ওনাকে ইতিহাসে বাংলাদেশের মুকুটহীন রাজা বানিয়ে বিজয় দিয়েছে। ওনাকে এদেশের মানুষ মাথায় উঠিয়ে রাখা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান সাগর, দৈনিক সীমান্তের পত্রিকার অপরাধ বিষয়ক সাংবাদিক। আপনার কাছে আমার 3টি প্রশ্ন। একটা হচ্ছে, আপনাকে কেন আয়নাঘরে আটকে রাখা হয়েছিল? আপনার নানান জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখান থেকে আপনার কি মনে হয়েছে যে আপনাকে কেন সেখানে আটকে রাখা হয়েছিল? 1। 2 হচ্ছে যে আপনি বলেছেন জাতীয় সংগীতটা পরিবর্তন করা দরকার এবং সংবিধানটা পরিবর্তন করা দরকার। আপনি এই দুটো জিনিস পরিবর্তনের পিছনে কারণটা বলেছেন। আমি শুধু জানতে চাই যে এগুলো পরিবর্তন করে কোন ধরনের জাতীয় সংগীত এবং কোন ধরনের সংবিধান আপনি দেখতে চান। 3, আপনাকে যে অন্যায়ভাবে 8 বছর আটকে রাখা হয়েছিল, এটার ব্যাপারে আপনি কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা? সেই সাথে জানতে চাই যে আপনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কিনা। ধন্যবাদ। না, আপনি তো 4টা প্রশ্ন করলেন তাহলে। আচ্ছা, আমি আপনার একটা একটা করে জবাব দিয়েছি। আপনার প্রথম প্রশ্নের জবাব কিন্তু আমি প্রথমেই বলেছি, আমাকে আটকে রেখেছিল দুটা কারণে। 1, আমার পৈতৃক পরিচয়। তার চেয়ে বড় কারণ, আমার মনে করেন জামাত ইসলামের আরও অনেক নেতার ছেলে আছে, আর কাউকে তো এইভাবে আটকে রাখেনি। মীর কাসেম আলী সাহেবের ছেলে, সে তার বাবার বিরুদ্ধে মামলার বিরুদ্ধে সে সোচ্চার ছিল ব্যারিস্টার হিসেবে, এটার জন্য তাকে কিন্তু জামাত ইসলাম আর অন্য কোনো নেতার ছেলে কিন্তু আটকে রাখেনি। তাদের বড় ভয় ছিল আমি ভারতের বিরুদ্ধে এত সোচ্চার, এটা তাদের বড় ভয়। তা আমি এখনও বলছি, আমি যে খাঁটি দেশপ্রেমিক হিসেবে এখনও বলছি, আমি সৎ প্রতিবেশী বন্ধু চাই, কিন্তু যে বন্ধু আমার ক্ষতি করে তাকে আমি শত্রু ছাড়া বন্ধু ভাবতে পারি না। শুধু আমি যতদিন ভারত বন্ধুসুলভ আচরণ করবে আমি তাকে বুকে জড়িয়ে ধরবো, কিন্তু ভারত যদি শত্রুর মতো আলোচনা করে আমি তাকে শত্রুই ভাববো এবং আমি তাকে শত্রুই বলে যাব, এবং এটাই আমার মূল অপরাধ। এবং ওখানকার নিচের লেভেলে আমাকে একজন বলেছে, আপনি বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্রের শিকার। আমি তার পরিচয় জানি না, মুখ তো এইভাবে ঢাকা থাকে, কিন্তু আমাকে গোপনে বলেছে। এবং আমি দৃঢ়ভাবে, আমাকে তারা নাহলে জিজ্ঞাসা করবে কেন আপনি ভারতের বিরুদ্ধে এত সোচ্চার কেন, এবং এই একটা প্রশ্ন করার সময় খুব ক্ষুদ্রভাবে প্রশ্ন করছে। তো আমার কোনো সন্দেহ নাই এটাতে যে আমার মূল অপরাধ আমি ভারতের বিরুদ্ধে সোচ্চার, আমার মূল এটা হলো। দ্বিতীয়ত, আমার বাবার পরিচয়, এ দুটা মিলে আমাকে। আচ্ছা, সংবিধান এবং জাতীয় সঙ্গীত, আমি জাতীয় সঙ্গীত আমি এই সরকারের উপরে ছেড়ে দিলাম, কিন্তু এই জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের, এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি পরিষ্কার করে বলেছি, এটা 2 বাংলা এক করার জন্য এই জাতীয় সঙ্গীত এইটা রবীন্দ্রনাথ রচনা করেছিল বঙ্গভঙ্গ রদ আন্দোলনের সময়। গড়ের মাঠে সে এটা প্রথম উপস্থাপন করে, কলকাতার গড়ের মাঠে। তো যেই সঙ্গীত 2 বাংলা এক করার জন্য সঙ্গীত, এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? এটা 1971 সালে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং আমাদের অস্থায়ী সরকার প্রগতির হুকুমে এটা মেনে নিয়েছিল। এটা পরিবর্তন হওয়া দরকার। কোনটা হওয়া দরকার এটা নিয়ে সরকার কমিটি করুক। অনেক সুন্দর সুন্দর গান আছে আমাদের ধনধান্যে পুষ্পভরা একটা সুন্দর গান আছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না একেবারে। তারপরে খাটিয়ে শোনার চেয়ে খাটিয়ে আমার দেশের মাটি একটা আছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ একটা গান আছে। যে বাংলা যেটাই হোক, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি হলো বাংলাদেশকে তুলে ধরার জন্য এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী, এটা বাদ দিয়ে সরকার একটা কমিটি হলো দেশপ্রেমিক সাংবিধানিক যে কমিটিভাবে সরকার ভালো মনে করে তাদেরকে যে কমিটি করে জাতীয় সঙ্গীত নতুন করে তৈরি করা উচিত। আর সংবিধান পরিবর্তনের জন্য তো এটা বিরাট ব্যাপার। সংবিধানটার মানবাধিকার নিশ্চিত করতে হবে। সংবিধানে সশস্ত্র বাহিনীর সদস্যদের আইন তাদের বিরুদ্ধে অন্যায় হলে আইনের আশ্রয়ের কোনো সুযোগ নাই, এটাকে বাতিল করতে হবে। সশস্ত্র বাহিনীর সদীপ এখন আমার ধারণা মধ্যে 2 লক্ষের অধিক হবে, আরও অনেক বেশি হবে। আমি যখন নিয়ে গেছে তখন 2 লক্ষ, এর মধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। তো
এই আমরা কি মানুষ না? সশস্ত্র বাহিনী এই যে শত শত অফিসারকে তাদেরকে বরখাস্ত করেছে, তারা কি মানুষ নয়? তো তাদের কোনো মানবাধিকার নেই? আমি ডক্টর কামাল হোসেনকে একবার প্রশ্ন করেছিলাম কোনো এক ফোরামে যে আপনি মানবাধিকার কথা বলেন, অথচ আপনার সংবিধান সেনাবাহিনীকে এত সদস্যকে আপনি মানব মনে করেন না, তাদের কেন আইনের আশ্রয় নেওয়ার অধিকার নেই? উনি কোনো সদুত্তর দিতে পারেন নাই আমাকে। তো এই সমস্ত মানবাধিকার পরিবর্তে যত আইন আছে এগুলি বাতিল করে নতুন করে সংবিধান সংবিধানে এদেশের সকল ধর্মগোত্র নির্বিশেষে সকলের আবেগের প্রতিফলন হবে। আর যেহেতু আমরা মুসলিম দেশ, এখন 90 ভাগ, কেউ বলেন 92 ভাগ, কেউ 93 ভাগ, যতই হোক 90+ মুসলমান, এই মুসলমানদের একটা আল্লাহর আইনের বিরোধী কোনো আইন সংবিধান থাকতে পারবে না। ওখানে আমাদের সংবিধানে একটা কথা আছে, জনগণ সার্বভৌমত্বের মালিক। জনগণ সার্বভৌমত্বের মালিক নয়, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। জনগণ যদি এখন আইন পাশ করে মদ খাওয়া হালাল, তাহলে কি মদ খাওয়া হালাল হয়ে যাবে? যদি এমপিরা 300 এমপি মিলে পাশ করে মদ খাওয়া হালাল, তাহলে কি আপনি মদ খাওয়া হালাল বলবেন? আল্লাহর আইনের বিরোধী কোনো আইন পাশ হতে পারে না, জনগণ সার্বভৌমত্বের মালিক হতে পারে না। সুতরাং সংবিধানে এটাও ইনক্লুড করতে হবে, আল্লাহর আইনের পরিপন্থী কোনো আইন এই সংবিধানে যেন সংসদের কোনো অধিকার থাকবে না। এই ধরনের একটা আইন সংযোজন করে একটা আমাদের মুসলিম চেতনার আইন, মুসলিম চেতনা প্রতিফলন করে একটা আইন এখানে সংবিধান সংযোজন করে নতুন করে করবো। আমি তো সংবিধান বিশেষজ্ঞ নই, যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে যে উচ্চ পর্যায়ের কমিটি করে করা হোক। আমার ব্যাপারে জানতে চেয়েছেন যে আমি আইনি প্রক্রিয়া নিব কিনা। আমাকে সেনাপ্রধান নিজে, আমি বলতে চাই, সেনাপ্রধান নিজে একটা কমিটি করেছেন এবং উনি নিজে আমার সাথে দেখা করে বলেছেন। এবং আমি আমার চাকরিতে এত উঁচু পর্যায়ের কোনো কমিটি দেখিনি, এমনকি বিডিআর হত্যাকাণ্ডে যে সেনাবাহিনী কমিটি, সেটাও অত উঁচু পর্যায়ে ছিল না। একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে, একজন মেজর জেনারেল, 3 জন ব্রিগেডিয়ার জেনারেল, 5 জনের সমন্বয়ে একটা কমিটি করেছেন। তাদের সাথে অলরেডি আমার 4 ঘন্টার মিটিং হয়েছে, অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা আমাকে আল্লাহর নামে শপথ করে বলেছে তারা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে তারা সত্য উদ্ধারণ করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেনাপ্রধান আমাকে এই কমিটি মিলে তারা সত্য উদ্ধারণ করবে এবং আমি বিশ্বাস করি তারা এটা যথাযথ ব্যবস্থা করবে। এবং এটার বিরুদ্ধে তারপরে উনি সেনাবাহিনী আইনগত সেনাবাহিনী আভ্যন্তরীণ ব্যবস্থা করার পরে আমি চিন্তা করব যে এটা তো সেনাবাহিনী এটা করেনি, এটা প্রথম কথা। সরকার কোনো একটা বাহিনী দিয়ে করেছে, কোন বাহিনী করেছে এটা প্রশ্ন। এখন সরকার বিভিন্ন বাহিনী ছিল, আপনারা জানেন। জেনারেল হাসিনুর রহমান, কর্নেল হাসিনুর রহমান সম্ভবত 2 বছর আগে না 3 বছরের মুক্তি পেয়ে সে সম্ভবত আমাকে বলেছে যে সে ডিজিএফআইয়ের আয়না করে আমাকে দেখেছে। আমি জানি না, আমি তাদেরকে বলেছি তোমরা ফাইন্ড আউট করো। এবং সেনাপ্রধান আমাকে কথা দিয়েছেন যদি সে ডিজিএফআই করে থাকে তাহলে উনি অবশ্যই সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। তো আমি স্পষ্ট করে বলতে চাই, ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর অধীনস্থ কোনো, এটা 3 বাহিনীর একটা সংগঠন। এটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, সেনা প্রধানের কোনো নিয়ন্ত্রণ নাই এই বাহিনীর উপরে। নৌবাহিনী প্রধান, বিমান কারো নিয়ন্ত্রণ নাই। এটা 3 বাহিনীর অফিসারদের বা বিভিন্ন পদের সৈনিকদের সমন্বয়ে এটা গঠিত একটা সংগঠন, কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী, সামরিক উপদেষ্টা এবং ডিজিএফআই এই হলো চ্যানেল। সুতরাং এটার সাথে আপনার সেনাবাহিনীকে জড়িত করবেন না, প্লিজ সেনাবাহিনীকে বাইরে রাখেন। এখানে যারা অফিসার ছিল তারা যদি অন্যায় করে থাকে সেনাপ্রধান আইনি ব্যবস্থা নেবেন। এবং তার পরবর্তীতে আমি সার্বিকভাবে এটার বিরুদ্ধে, আমার এই গুমের বিরুদ্ধে অবশ্যই যারা হুকুমদাতা, যারা উপদেশদাতা, পরামর্শদাতা, সবাই এটার জন্য শাস্তি পাবে। আমি এটার জন্য সরকারের কাছে আবেদন জানাই, আইনগত প্রক্রিয়া কীভাবে কী করবো না করবো এগুলি আমি আমার আদালতে, আমার আইনজ্ঞদের সাথে আলোচনা করে তারপরে আমার এটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি একটা প্রশ্ন এখানে করেছেন, 3টা প্রশ্ন করবো। আপনার 4র্থ প্রশ্ন ছিল যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হবো কিনা। আমি এখনও চিকিৎসাধীন, এই সমস্ত নিয়ে আমি এখনও কোনো চিন্তাভাবনা করিনি। আমি এগুলো নিয়ে চিন্তাভাবনা করার সুযোগ বহুত আল্লাহ দিবে, সময় দেবে, তখন আমি দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করতে চাই। আল্লাহ আমাকে যেভাবে কাজ করবেন সেভাবে কাজ করতে চাই। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে দেশের জন্য, এদেশের মানুষের জন্য কাজ করার সুযোগ দেন এবং সাহায্য করেন। তো আমার অ্যাকচুয়ালি সেনাপ্রধানের সাথে আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম হয়ে গেছে। আপনাদের যদি খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, নাহলে আমাকে আজকে হয়তো এখানে আমি আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আশাবাদী। আমি আজকে অনেক সময় নিয়ে গিয়েছি আপনাদের যদি খুব গুরুত্বপূর্ণ থাকে তাহলে আরেকটা লাস্ট প্রশ্ন করতে পারেন। আমার কোনো সমস্যা ছিল না, সেনাপ্রধানের সাথে যেহেতু আমি প্রতিশ্রুতি দিয়েছি যে ওনার ওখানে আমি যাব, এই জন্য আমার আর দেরি করা সম্ভব হচ্ছে না। আপনারা যদি খুব বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। শেষ প্রশ্ন আজকে। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আসাদ আবিদিন জয়।
আমি বাংলা ট্রিবিউনে কাজ করি। বাংলা ভিশনে? আপনার কাছে আমার বাংলা ট্রিবিউন। বাংলা ট্রিবিউন। জি, বাংলা ট্রিবিউন, জি সরি। জি, আপনার কাছে আমার দুটি প্রশ্ন। সেটি হচ্ছে যে আপনি কি জামায়াত ইসলামীতে যোগ দিবেন কিনা বা আছেন কিনা। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমরা জানি যে ট্রাইব্যুনালে আপনার বাবার সাজা হয়েছিল, সেই ব্যাপারে আপনাদের অবস্থান কি এবং এর বিরুদ্ধে বা এর বিপরীতে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? ধন্যবাদ। আপনার দুটো প্রশ্ন নিয়ে আমি জবাব অলরেডি দিয়ে দিয়েছি। আমি তো রাজনীতির ব্যাপারে বলেছি যে আমি এখন রাজনীতিতে যোগদান করবো কি করবো না, এই ব্যাপারে আমি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেইনি। সুতরাং এটা তো জবাব আমি দিয়ে দিয়েছি। যদি যোগদান করার সিদ্ধান্ত নেই তখন কোন দলে যোগদান করবো সেটার প্রশ্ন আসে। আমি এখন যোগদান করবো এটা সিদ্ধান্ত নেইনি আমি এখনও। আমি দেশের জন্য কাজ করতে চাই, দেশবাসীর উন্নয়নের জন্য কাজ করতে চাই। কী ফর্মে কাজ করবো, কীভাবে কাজ, আল্লাহ আমাকে কীভাবে কাজ করতে হবে এটা সময় বলে দেবে, এটা আপনার সময় দেখতে পাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ট্রাইব্যুনালে তো আমরা এখন আগেও বলেছি, এখনও বলেছি, এবং ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেছে এগুলো তো সব অপবাদ, এগুলো প্রমাণিত নয়, মিথ্যা এগুলো সব। তো এটা আমরা আপিল করেছিলাম সুপ্রিম কোর্টে। উনি তো সুপ্রিম কোর্টের রায়ের আগেই উনি ইন্তেকাল করেছেন এবং এই মামলাটা ডিসমিস হয়ে গেছে। তো এটা নিয়ে তো এখন আর কথা বলার কোনো মানে অর্থহীন। তবে আমি দৃঢ়ভাবে আবারও বলছি, অধ্যাপক গোলাম আজম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ওনার বিরুদ্ধে যা বলা হয়েছে এগুলি সব ভারতের দালাল, এগুলি সব ভারতের রয়ের মানে মাস্টার রোলের তারা বেতন পায়, এবং তারা তাদের যারা চাটুকার, তাদের যারা তোষামত করে, তারাই এগুলি বলেছে। খাটিকার দেশপ্রেমিক যদি বলতো, ওনার জানাজা ইতিহাসের বড় বৃহৎ জানাজা হতো না। 5-7 লাখ জানাজা হয়েছে। মানুষ যেভাবে চোখের পানি ধরে বিদায় দিয়েছে, পৃথিবীর ইতিহাসে সেরকম নেই। যদি উনি অন্যায় করতেন, অপরাধ করতেন, কোনো অপরাধীর অন্যায়ের এই ধরনের জানাজা হতে পারে না। সারা পৃথিবী 4,000-এর মতো জানাজা হয়েছে, এটা হতে পারে না। আমেরিকায় 100-এর উপরে হয়েছে, সব মাক্কাতে 100-এর উপরে জানাজা হয়েছে। এই ভালো খারাপ মানুষ হলে আমি এখানে বলতে চাই না যে আপনার বই পড়ে দেখেন, 3টি সামরিক অভ্যুত্থান না বলা কিছু কথা, কর্নেল হামিদ, কৃতি রানী হামিদ দাবারু, কৃতি দাবারু রানী হামিদের স্বামী, ফুটবলার কাসা আহমেদের বাবার লেখা বই 3টি সামরিক অভ্যুত্থান না বলা কিছু কথা। আপনারা দেখেন শেখ সাহেবের জানাজায় 17 জন না 18 জন মাত্র লোক হয়েছে। তো একজন যদি মানুষ খারাপ মানুষ হয়, আল্লাহ কোনোদিন তার জানাজা, মানুষ যেভাবে কেঁদেছে আপনার জানাজা দেখেন, ওটাই আপনাদের উত্তর বলে দেবে, আমার কিছু বলতে হবে না। উনি একজন আমার দেখা উনি শ্রেষ্ঠ মুসলমান মানুষ, আমার দেখা উনি শ্রেষ্ঠ মুত্তাকি মানুষ, উনি ফেরেশতা তুলবেন। আমরা অভাগা জাতি ওনার খেদমত পেলাম না, এটা আমাদের দুর্ভাগ্য। আমার বাবা বলে বলছি না, আমি ওনাকে কাছে থেকে সারাটা জীবন দেখেছি। আমি একজন মানুষ হিসাবে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, আমি অনুরাগের বশবর্তী আবেগের বশবর্তী করতে কথা বলছি না, আমি একটা মানুষ হিসাবে বলছি। আপনারা যারা ওনাকে ব্যক্তিগত চেনেন তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন। আর নাহলে এত প্রচারণা করে এত বড় জানাজা হবে কেন আমাকে আপনারা বলেন। সুতরাং এটা একটা অবান্তর ইস্যু। এখন উনি ইন্তেকাল করেছেন এবং এই দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যে এই দেশের মুকুটহীন রাজা, উনি ক্ষমতার লোভ নেই, মোহ নেই। উনি বহুবার পাকিস্তানে উনি 2বার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল। 91 সালে উনি মন্ত্রী হয়ে সামরিক সমাজের সমর্থন দিতে পারতেন। উনি 2001-2000 সালে মন্ত্রী হতে পারতেন। উনি কোনোবারে মন্ত্রী হয়নি। উনি প্রতিবারই বলেছে আমি সরকারে থাকলে সরকারের অন্যায় আমি সমালোচনা করতে পারবো না, এই জন্য আমি সরকারের অংশ হয়ে কখনো থাকতে চাই না। নাহলে ওনার 4বার সুযোগ ছিল, উনি মন্ত্রী হননি। 1969 সালে আইএমের পতনের পরে ইয়াহিয়া খান ক্ষমতা নিল, মন্ত্রী করলেন মোমেন খানকে সরিয়ে এম এন হুদালাম এক ভদ্রলোকে উনি মন্ত্রিত্বের শপথ নিয়ে আমাদের বাসায় এসে আব্বাকে অনুরোধ করেন আপনার যে কোনো মন্ত্রণালয়ে আপনি আমাকে সাহায্য করেন। আব্বা ওনাকে বিনয়ের সাথে বলেছেন যে আমি সরকারের অংশ হয়ে গেলে আমি সরকারের অপকর্ম সমালোচনা করতে পারবো না, আপনারা ক্ষমা করবেন। উনি ক্ষমতার অংশ হয়নি। তো আশা করি আপনি আপনার প্রশ্ন পেয়ে গেছেন, উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ। তো আপনাদের কাছে আমি আজকে বিদায় চাই। আমার সেনাপ্রধান, আচ্ছা আমি আচ্ছা ধন্যবাদ। আমার সেনাপ্রধান 1টার মধ্যে পৌঁছার জন্য আমি বলেছিলাম, তো এখন তো দেরি হয়ে যাবে।